মাত্র মাসখানেক আগেও অনেকেই ভাবেননি যে বাংলাদেশে একটি সংসদ অধিবেশন হবে এবং সেখানে বিতর্ক হবে, আইন প্রণয়ন হবে। মানুষ ভেবেছিল বাংলাদেশে জঙ্গিরা ক্ষমতা দখল করে রাষ্ট্র হিসাবে বাংলাদেশের চরিত্র বদলে দেবে। বিদেশি চাপের ফলে হোক কিংবা নিজেদের ব্যর্থতার কারণেই হোক, বাংলাদেশে একটি সাজানো নির্বাচন দিতে বাধ্য হয়ে অবৈধ ইউনূস সরকার বিদায় নিয়েছে, একটি সংসদ যাত্রা শুরু করেছে। তাদেরকে নিয়ে সেখানে আছে যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, উগ্র ধর্মান্ধ শক্তির প্রতিনিধিত্বকারী, দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত আসামি, এমনকি খোদ সংসদ নেতাও অবৈধ সরকারের অনুকম্পায় সাজা থেকে মুক্ত হয়ে প্রধানমন্ত্রী হতে পেরেছেন। এমন একটি সংসদে শুরু থেকেই যে বিশৃঙ্খল পরিস্থিতি ঘটবে তা তো বলাই বাহুল্য, এবং সেটাই চলছে। চলুন জেনে আসা যাক কি হচ্ছে সংসদে। 2024 সালের আগস্ট মাসে দেশি বিদেশি ষড়যন্ত্রে একটি সন্ত্রাসী গোষ্ঠী যখন অবৈধভাবে ক্ষমতা দখল করে, তখন জাতীয় সংসদ ভবনে এক নজিরবিহীন তাণ্ডব চালানো হয়। শেখ হাসিনার সরকারের পতনের দিন হাজারো উন্মত্ত মানুষ এবং জুলাই সন্ত্রাসীরা সংসদ ভবনে ঢুকে যে পৈশাচিক ভাঙচুর এবং লুটপাট চালিয়েছিল, সভ্য গণতান্ত্রিক বিশ্বে তা বিরল। রাষ্ট্রের সর্বোচ্চ আইন প্রণয়নকারী এই ভবনের বিভিন্ন দাপ্তরিক এবং ব্যক্তিগত আনুমানিক 90 লাখ টাকা সেদিন লুট হয়ে যায়। শুধু নগদ অর্থই নয়, সংসদ ভবনের বিভিন্ন কার্যালয়, অধিশাখা এবং শাখা থেকে মূল্যবান সামগ্রী, কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার, ইন্টারনেট সংযোগের সরঞ্জাম, টেলিফোন এক্সচেঞ্জ সহ বিপুল পরিমাণ সরকারি মালামাল চুরি এবং ধ্বংস করা হয়। এই ধ্বংসযজ্ঞের মাত্রা এতটাই ভয়াবহ ছিল যে পরবর্তীতে 3টি পৃথক কমিটি গঠন করে সেই স্তূপীকৃত ক্ষয়ক্ষতি নিরূপণ এবং মেরামতের উদ্যোগ নিতে হয়েছে। যারা রাষ্ট্রের এমন একটি পবিত্র এবং সুরক্ষিত স্থানে এমন ন্যাক্কারজনক লুটপাট চালাতে পারে, তাদের হাত ধরে দেশে কোনোদিন সুশাসন বা গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠিত হতে পারে না, বরং তারা রাষ্ট্রযন্ত্রকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। দীর্ঘ 18 মাস অবৈধ ইউনূস সরকার বাংলাদেশকে সম্পূর্ণ বিধ্বস্ত করে দেওয়ার পর বিদেশি মধ্যস্থতায় একটি সাজানো নির্বাচন অনুষ্ঠিত হয়। দেশের প্রধান এবং সর্ববৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং তাদের দীর্ঘদিনের মিত্রদের সম্পূর্ণ বাইরে রেখে যে নির্বাচনটি হলো, তা কোনোভাবেই জনপ্রতিনিধিত্বমূলক নয়। প্রকৃত অর্থে বর্তমান তারেক রহমানের সরকার মূলত সেই অবৈধ ইউনূস সরকারের বর্ধিত সংস্করণ ছাড়া আর কিছুই নয়। এই প্রহসনী নির্বাচন নিয়ে খোদ অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা এবং জুলাই সন্ত্রাসীদের অন্যতম রূপকার মাহফুজ আলমও তীব্র আক্ষেপ এবং হতাশা ব্যক্ত করেছিলেন। তিনি এই নির্বাচনকে সুস্পষ্টভাবে রাজনৈতিক সমঝোতা বা বাটোয়ারার নির্বাচন হিসেবে আখ্যায়িত করেছেন। জুলাই সন্ত্রাসীদের ভাগ্যের কথা তুলে ধরে তিনি বলেছেন, অত্যন্ত কম দামে তাদেরকে বিক্রি করে দেওয়া হয়েছে। নির্বাচনের এই বাটোয়ারা মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক বন্ধ করার আহ্বানও জানিয়েছেন তিনি। এটি স্পষ্টতই প্রমাণ করে যে জনগণের ভোটাধিকার বা প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা নয়, বরং বিদেশি মদদে একটি নির্দিষ্ট গোষ্ঠীর মধ্যে ক্ষমতার নির্লজ্জ ভাগাভাগি নিশ্চিত করতে এই দামি সংসদের জন্ম দেওয়া হয়েছে। নতুন এই সংসদের প্রথম অধিবেশনটি যেন এক অদ্ভুত রাজনৈতিক নাটক এবং আদর্শিক দেউলিয়াত্বের এক বিশাল প্রদর্শনী। সংসদে 2 শতাধিক আসনে জয়লাভকারী বিএনপি এখন এক জটিল উভয় সংকটে নিপাতিত। তারা একদিকে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি সাজার চেষ্টা করছে, অন্যদিকে জুলাই সন্ত্রাস এবং বিতর্কিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের গাল ভরা প্রতিশ্রুতি দিচ্ছে। এই সাংঘর্ষিক অবস্থান মূলত তাদের পুরনো মিত্র জামায়াত ইসলামী এবং উগ্র ধর্মান্ধ শক্তিকে খুশি রাখার এক ব্যর্থ কৌশল। রাজনীতিতে সবাইকে খুশি রাখার এই নীতিকে বলা যায় সর্বঘটের কাঠালি কলা। সংসদে জামায়াত এবং তাদের মিত্র এনসিপির ভূমিকা আরো কৌতূহলোদ্দীপক। স্পিকার নির্বাচনে তারা এনসিপির প্রস্তাবে প্রকাশ্য সমর্থন দিয়ে ভোট দিলেও রাষ্ট্রপতির ভাষণের সময় চরম আপত্তি জানিয়ে ওয়াকআউট করে। এনসিপি নেতা নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া যে রাষ্ট্রপতির অধীনে শপথ গ্রহণ করে উপদেষ্টা হয়েছিলেন, সংসদে এসে সেই রাষ্ট্রপতিরই অপসারণ চেয়ে বাইরে মানববন্ধন করেছেন তারা। এটি তাদের চরম রাজনৈতিক ভণ্ডামি। অন্যদিকে স্বাধীনতার মাসে শুরু হওয়া অধিবেশনে মুক্তিযুদ্ধের কোনো গৌরবোজ্জ্বল প্রসঙ্গেও স্থান পায়নি।
অধিবেশন শুরুর আগে স্পিকারের চেয়ারের উপর কালেমা তাইয়েবা স্থাপন করা হয়েছে, যা তারেক রহমানের সর্বধর্মের মানুষের দেশ গড়ার নির্বাচনী প্রতিশ্রুতির সম্পূর্ণ বিপরীত। এমনকি জাতীয় সঙ্গীতের প্রতি বরাবরের মতো চরম অবজ্ঞা প্রদর্শন করে জামায়াতের সংসদ সদস্যরা পরিবেশনের সময় স্বতঃস্ফূর্তভাবে দাঁড়ানো থেকেও বিরত থেকেছেন, যা রাষ্ট্রের মূল কাঠামোর প্রতি তাদের অনাস্থারই প্রমাণ দেয়। এই বিতর্কিত এবং দখল হওয়া সংসদের সবচেয়ে আলোচিত এবং সমালোচিত চরিত্র হয়ে উঠেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সাংবিধানিক ধারাবাহিকতার দোহাই দিয়ে পদে টিকে থাকা এই ব্যক্তি এখন নিজের পদ এবং ক্ষমতা বাঁচাতে পুরো 180 ডিগ্রি ঘুরে গেছেন বা ঘুরে যেতে বাধ্য হয়েছেন। যে আওয়ামী লীগ সরকারের আমলে এবং বদৌলতে তিনি রাষ্ট্রপতির চেয়ারে বসেছেন, এখন সেই দলেরই চরম সমালোচনা করে তারেক রহমানের বন্দনায় তাকে মেতে উঠতে হচ্ছে, তাকে বাধ্য করা হচ্ছে। জুলাই সন্ত্রাসের মাধ্যমে ফ্যাসিবাদের পতন হয়েছে বলে দাবি করে তিনি মূলত নিজের গদি রক্ষার চেষ্টা করছেন। ক্ষমতা বদলের সাথে রাজনৈতিক ভাষা বদলের এই নির্লজ্জ দৃষ্টান্ত জাতির জন্য অত্যন্ত হতাশাজনক। তবে সবচেয়ে ভয়ঙ্কর, বেদনাদায়ক এবং ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছে সংসদের প্রথম অধিবেশনের শোক প্রস্তাবে। এই শোক প্রস্তাবে ৭১-এর মানবতা বিরোধী অপরাধে সর্বোচ্চ আদালত কর্তৃক ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত ইসলামীর শীর্ষ নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, আব্দুল কাদের মোল্লা, মোহাম্মদ কামারুজ্জামান, মীর কাশেম আলী, দেলোয়ার হোসেন সাইদী এবং বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরীর নাম বীর দর্পে অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি মহান মুক্তিযুদ্ধ, ৩০ লাখ শহীদের রক্ত, ২ লাখ মা বোনের সম্ভ্রমের সঙ্গে চরম বেইমানি। বিএনপি তাদের রাজনৈতিক মিত্রদের খুশি করতে গিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস এবং চেতনাকে চিরতরে ভুলুণ্ঠিত করেছে। বর্তমানে দেশের এই জাতীয় সংসদ কোনো আইন প্রণয়ন, বিতর্ক বা জনস্বার্থ রক্ষার জায়গা নেই। এটি পরিণত হয়েছে এক অদ্ভুত এবং নিষ্ঠুর নাট্যশালায়। দেশে হামের প্রকোপে শিশু মৃত্যুর মতো ভয়াবহ এক মানবিক বিপর্যয় চলছে, অথচ এই অকার্যকর এবং দেউলিয়া সংসদে মন্ত্রীরা ৩০০ বিধিতে একটি শব্দ উচ্চারণ করার প্রয়োজন মনে করছেন না। কোনো সংসদ সদস্য ৭১ বিধিতে মন্ত্রীর জবাবদিহি চান না কিংবা কোনো মুলতবি প্রস্তাব আনেন না। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন ঊর্ধ্বগতি, তীব্র লোডশেডিং, গ্যাস এবং তেলের বাজারের তুঘলকি কাণ্ড, এসব নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। পুরো সংসদ এখন কেবল জুলাই সন্ত্রাস এবং তথাকথিত জুলাই সনদ নিয়ে আবেগী নাটকের এক রুদ্ধদ্বার ইকো চেম্বার। শিশুদের লাশের ওপর দাঁড়িয়ে সরকার এবং বিরোধীরা নিজেদের তৈরি করা তাত্ত্বিক বিতর্কের প্রতিধ্বনি শুনতে ব্যস্ত। সংস্কারের নামে রাষ্ট্রকে যেভাবে খাদের কিনারে ঠেলে দেওয়া হয়েছে, সাধারণ মানুষের বেঁচে থাকার ন্যূনতম অধিকার আজ সেখানে পদদলিত। জনগণের মৌলিক সংকটগুলোকে আড়াল করে কেবল নিজেদের জয়গান গাওয়ার এই নির্লজ্জ মহড়া প্রমাণ করে যে এই সরকার কতটা গণবিরোধী এবং রাষ্ট্রবিরোধী, এই সংসদ কতটা গণবিরোধী। পড়ে পাওয়া ১৪ আনা এই সংসদে যা হবার তাই হচ্ছে। দেশের মূল এবং মৌলিক সমস্যা, যেমন জ্বালানি সমস্যা, হামের টিকা এবং সিরিঞ্জ না থাকায় প্রায় শখানেক শিশু নিহতের ঘটনা নিয়ে কোনো আলাপ নেই। আলাপ চলছে গণভোট, জুলাই সনদের মতো অস্বচ্ছ আর গণতন্ত্র হত্যার জন্য অস্ত্রশস্ত্র নিয়ে। জনগণ বেঁচে থাকুক কি মরুক, কি এসে যায়। ক্ষমতার ভাগাভাগিতে বেশ উল্লসিত এই সাজানো নির্বাচনে ততোধিক সাজানো ফলাফলে গঠিত সংসদ আনন্দেই আছে। ভাতা পাচ্ছে কথা বলার জন্য সংসদে, জনগণের জন্য নয়, নিজেদের জন্য। আপনার জন্য কিন্তু কেউ কিছু বলছে না সংসদে। তারাই, আমরা আর মামুরাই খেলে যাচ্ছে সংসদে। ভালো থাকবেন সবাই।